এবার এই চারজনের আছে, এই চারজনের বলতো বেসিসিটি অর্ডার কি হওয়া উচিত তাহলে? বেসিসিটি অর্ডার সবচেয়ে ভালো বেস কে? এটাই, কারণ এই অ্যাসিডটা সবচেয়ে খারাপ ছিল, তারপর এটা, তারপর এটা, তারপরে এটা। তাহলে একটা থিওরি এখান থেকে আমরা নোট করি, যদি তুমি পিরিয়ডিক টেবিলে লেফট টু রাইট যাও, বেসিসিটিও কমে, নিউক্লিওফিলিসিটিও কম। এটা কিন্তু শুধু ওর জন্য না, পিরিয়ডিক টেবিলের যে কোনো গ্রুপে লেফট টু রাইট যদি যাই সবার জন্য ট্রু। তাহলে এটাকে আমরা অ্যাজ এ ল নোট করে রাখবো। কি নোট করবো বলতো? along the period from left to right, basicity, nucleophilicity both decreases. জিনিসটা কি বোঝা গেল? কি বললাম বলতো থিওরিটা? লেফট টু রাইট যদি যাই, both basicity and nucleophilicity decreases. বুঝলাম? নেক্সট একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, উত্তর দিও। হ্যাঁ লিখবে, লেখো লেখো ফার্স্ট। এসিটা বন্ধ করে দিও। আমি কোনো ইনস্ট্রাকশন দিই না, ওরাই ওদের মতো করে। আচ্ছা, সেম ভাবে তোমরা অ্যান্সার দিও, PH2 মাইনাস, SH মাইনাস, Cl মাইনাস। বলো তো এই তিনজনের মধ্যে বেস্ট নিউক্লিওফাইল কে? Cl মাইনাস। ইজি। কি করে বুঝলাম বেস্ট নিউক্লিওফাইল Cl মাইনাস? Cl মাইনাস বেস্ট নিউক্লিওফাইল। হে ভগবান, আমি মাত্র বললাম লেফট টু রাইট। না না, আমি বলছি, আমি কি বলছি একটু আগে, লেফট টু রাইট বেসিসিটি নিউক্লিওফিলিসিটি দুটোই কমে, কমে ডিক্রিজেস। তারপর জিজ্ঞেস করলাম বেস্ট নিউক্লিওফাইল কে, অ্যানসার দিল এটা বেস্ট নিউক্লিওফাইল। না না না, তা হবে না, থাকতে পারে, আমি দিয়েছি ইচ্ছে করে এরকম ভাবে। তুমি আমাকে বলো একদম লেফট থেকে একদম রাইট থেকে পিরিয়ডিক টেবিল খোঁজো। ফসফরাস আছে গ্রুপ নাম্বার 15 এ, সালফার আছে গ্রুপ 16 এ, আর 17 এ আছে ক্লোরিন। তাহলে লেফট টু রাইট গেলে তো নিউক্লিওফিলিসিটি বেসিসিটি ডিক্রিজ করে। তোমরা বলছো এটা বেস্ট নিউক্লিওফাইল, বেস্ট নিউক্লিওফাইল, এটা বেস্ট নিউক্লিওফাইল। এখনই পড়ালাম, এখনই গন্ডগোল। আচ্ছা নেক্সট আসি, নেক্সট আসি, খুব ইম্পর্টেন্ট। নেক্সট লেখো OH মাইনাস, লেখো SH মাইনাস। এবারে আমরা ডাউন দা গ্রুপ নামবো, উপর থেকে নিচে নামবো। সুইচ ভাঙবে। নাও ডাউন দা গ্রুপ আসলাম, ডাউন দা। আচ্ছা বলো তো ডাউন দা গ্রুপ ওই সাইজ কনসেপ্টটাই মাথায় রাখি, OH মাইনাস এবং SH মাইনাস। বলো তো ডাউন দা গ্রুপে সাইজ বাড়ছে না কমছে? আচ্ছা, সাইজ বাড়লে নিউক্লিওফিলিসিটি কি হওয়ার কথা? বাড়ার কথা। তার মানে SH মাইনাসটা বেটার নিউক্লিওফাইল দেন OH মাইনাস। যা, এটা ঠিক বলেছো। ডাউন দা গ্রুপ সাইজ বেড়েছে, নিউক্লিওফিলিসিটি বেড়েছে। তো লিখে দাও SH মাইনাস হচ্ছে বেটার নিউক্লিওফাইল দেন OH মাইনাস। এবার যদি আমি প্রশ্ন করি বেসিসিটির গল্পটা কি, এদের দুজনের মধ্যে ভালো বেস কে, সেটা আইডেন্টিফাই করো বোর্ডের দিকে। না ওটি দেখো, ওটি দেখো বোর্ডের দিকে। এর করেসপন্ডিং অ্যাসিড বানাও, এর করেসপন্ডিং অ্যাসিড বানাও। চলো প্রথমে OH মাইনাস এর করেসপন্ডিং অ্যাসিড বানাও, H2O ফাইন। নিচেরটার করেসপন্ডিং অ্যাসিড বানাও, H2S। এবারে আমায় বলো তো, তাকাও বোর্ডের দিকে, সালফার আর দুটো হাইড্রোজেন, অক্সিজেন আর দুদিকে দুটো হাইড্রোজেন। আমি বলে রাখি এই বন্ড লেন্থ আর এই বন্ড লেন্থ, বলতো কোন বন্ড লেন্থটা বড়? SH বন্ড লেন্থ বড়, কারণ সালফার বড়। সালফারের সাথে হাইড্রোজেনের এই বন্ড লেন্থটা বড়, বড় হওয়ার জন্য না এই বন্ডটা তাড়াতাড়ি ডিসোসিয়েট করতে পারে, ডিসোসিয়েট করে বেশি বেশি H+ দিতে পারে। তার মানে এর অ্যাসিডিটি, এর অ্যাসিডিটি ওর থেকে বেশি। তো যদি ওর অ্যাসিডিটি হচ্ছে বেশি হয়, যে ভালো অ্যাসিড তার কনজুগেট বেসটা কি হবে গো? উইকার না? তার মানে বেসিসিটি ওর এর থেকে বেশি। তার মানে এখানে কেসটা উল্টো। যদি উপর থেকে নিচে নামি, অ্যাসিডিটি সরি নিউক্লিওফিলিসিটি ইনক্রিজ করে, বেসিসিটি ডিক্রিজ করে। নোট ডাউন। কি লিখবো? ডাউন দা গ্রুপ, কি লিখলাম? ডাউন দা গ্রুপ নিউক্লিওফিলিসিটি increases but basicity decreases.
আর আমরা অ্যালং দ্য গ্রুপ কি শিখিয়েছিলাম? লেফট টু রাইট বোথ নিউক্লিওফিলিসিটি বেসিসিটি ডিক্রিজেস। বুঝে গেছি। আরেকটা ফ্যাক্টর আছে, দেখো ধরা যাক CH3O- দিলাম, এর উপরে মাইনাস দিলাম একটা, এটার মাথায় মাইনাস দিলাম একটা। আইনগুলোকে চেনো সবাই ভালো করে। এই আইনটাকে বলে মিথক্সাইড CH3O-। বেনজিনের উপরে O-, এটাকে বলে ফেনক্সাইড, আর এটাকে বলে অ্যাসিটেট আয়ন। সবগুলো আয়নের নাম নোট করে রাখো, নাম দিয়েও পরীক্ষায় দিতে পারে প্রশ্ন। কোনটার কি নাম দেখো, নামগুলো আরেকবার বলি। উপরেরটার নাম হচ্ছে মিথক্সাইড আয়ন, মিথক্সাইড, লিখেছো মিথক্সাইড। নিচেরটার নাম লেখো ফেনক্সাইড, আর লাস্টেরটার নাম অ্যাসিটেট আয়ন, অ্যাসিটেট। এদের তিনজনের মধ্যে প্রশ্ন, নিউক্লিওফিলিসিটি বেশি কার? এটা আমরা কিভাবে ভাববো দেখো, লেখা শেষ সবার? নিউক্লিওফিলিসিটি ও অ্যাসিটেট, অ্যাসিটিক অ্যাসিড থেকে এসেছে তাই ওটা অ্যাসিটেট আয়ন। দেখো তোমরা বলো তো, আমরা তো রেজোনেন্স পড়েছি না, বলো তো এই মাইনাস চার্জটা রেজোনেন্স করবে না করবে না? করবে, ভেরি গুড, করবে। কি করে করবে বলো? অ্যারোটা এদিকে যাবে, এটা উঠবে, রেজোনেন্স হবে, ফাইন। এই জায়গাতে মাইনাস চার্জ রেজোনেন্স করবে না করবে না? করবে। বেনজিন রিং এর উপরে O- রেজোনেন্স করে, তার মানে রেজোনেন্স এখানেও হবে, রেজোনেন্স এখানেও হবে। এবার ভাবো, রেজোনেন্স যদি হয় এই মাইনাসটা কি অক্সিজেনের মাথায় থাকবে না ঘুরবে? এটাকে বলা হয় ডিলোকালাইজেশন, বলেছিলাম না? যদি কোনো জায়গার মাইনাস ডেলোকালাইজেশনে পার্টিসিপেট করে, সে কিন্তু অন্যকে ভালোভাবে ডোনেট করতে চায় না, কারণ ও তো ডেলোকালাইজ করে যাচ্ছে, এরা খারাপ নিউক্লিওফাইল হবেই হবে। তার মানে ভালো খারাপের আরেকটা রিলেশন কি, যদি লোন পেয়ার হয় লোকালাইজড ভালো নিউক্লিওফাইল, আর ও যদি হয় ডেলোকালাইজড খারাপ নিউক্লিওফাইল। বলো কি বললাম থিওরিটা? লোকালাইজড হলে ভালো আর ডিলোকালাইজড হলে খারাপ। তাহলে এদের তিনজনের মধ্যে বেস্ট নিউক্লিওফাইল কি? মেথক্সাইড। এদের তিনজনের মধ্যে বেস্ট নিউক্লিওফাইল। এবার প্রবলেম বাকি দুটোকে নিয়ে, দুটোই তো খারাপ। বেস্ট কেন? কারণ লোড পেয়ারটা লোকালাইজড, মাইনাস চার্জটা লোকালাইজড, ওটা ওর মাথায় থাকবে, কোথাও যাচ্ছে না। তো যদি কোথাও না যায়, ও তো ইজিলি ডোনেট করবে, তার জন্য ভালো নিউক্লিওফাইল। বুঝতে পারলাম? এবার বাকি দুটো নিয়ে আসি। বাকি দুটোর ক্ষেত্রে কার ডেলোকালাইজেশন কত ভালো সেটা দেখব। হ্যাঁ, এক্সটেন্ডেড ডেলোকালাইজেশন, বা ওখানে আরেকটা নতুন কনসেপ্ট আজকে শিখবো, অ্যাটেনশন দাও। নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার। দাঁড়াও দাঁড়াও, পেনক্সাইডের মাথায় মাইনাস থাকলে সেটা রেজোনেন্স করবে। এই রেজোনেন্স আমরা আগের দিন, তার আগের দিন অনেকবার দেখেছি। কেউ বলো তো এর নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার কটা হবে? 5টা। সবাই হাত দিয়ে আমাকে দেখিয়েছে 5টা, যাক একটা মনে আছে 5টা, শিওর 5টা। তার মধ্যে আমি একটা করব, বাকিগুলো করব না। আমি এর একখানা রেজোনেন্স দেখাই, এটা ডাবল বন্ডেড ও থাকবে, মাইনাস থাকবে, এই বাকিগুলো একই টাইপের হবে। আর যদি অ্যাসিটেট দেখি, আমি লিখে রাখলাম এর রেজোনেন্স 5টা হয়। আর অ্যাসিটেটের যদি স্ট্রাকচার দেখাই, এটা মাত্র কটা স্ট্রাকচার দেয় জানো? মাত্র দেয় দুটো স্ট্রাকচার। তাহলে তোমাদের কি মনে হয় কোন ডিলোকালাইজেশনটা বেটার? অ্যাসিটেট বেটার। কেন বেটার? মাত্র দুটো দেয়। এর নিউক্লিওফাইল হিসেবে অ্যাসিটেট বেটার। ওটা আমি বলছি ডেলোকালাইজেশনটা ভালো কোথায় হচ্ছে, যেখানে ফেনক্সাইডের 5টা স্ট্রাকচার। ছাত্রদের মাথায় এটা থাকে, এটা সবার মাথায় থাকে, শুধু ছাত্রদের না। যেহেতু এর নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার 5, এর মাত্র দুটো বেশি স্টেবল এ, তাই এ খারাপ নিউক্লিওফাইল, এর তুলনামূলক ওর থেকে ভালো নিউক্লিওফাইল। কিন্তু গল্পটা এরকম না, এটা হওয়ার কথা ছিল, এটা পরীক্ষায় আসে, এটা এক্সেপশনাল কেস, তাই পরীক্ষায় আসে বারে বারে। এবার এখানকার গল্পটা আলাদা, অ্যাটেনশন দাও। তোমরা যে এই দুটো স্ট্রাকচার দেখলে, বলতো এই দুটো স্ট্রাকচারকে আমরা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার বলতে পারি কি? ইকুইভ্যালেন্ট কোন সেন্সে? এখানে মাইনাস কে ছিল? অক্সিজেন।
এখানে মাইনাস কে কার্বন, এই দুটো স্ট্রাকচার মোটেও ইকুইভ্যালেন্ট না। এখানকার স্ট্রাকচার দিকে তাকাও তো দেখি, ইকুইভ্যালেন্ট। এবার শুনে নাও নতুন থিওরি, যদি কোনো রেজোনেন্স এক্স্যাক্টলি ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার প্রডিউস করে, তার নাম্বার যতই কম হোক তার স্টেবিলিটি বহু গুণ বেশি। নাম্বার ম্যাটার করে না, ও ইকুইভ্যালেন্ট রেজোনেন্স প্রডিউস করতে পারে, তাই এর স্টেবিলিটি অনেক 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 বেশি, দুটো হলেও বেশি। তাহলে রেজোনেন্সের স্টেবিলিটি কিসের উপর নির্ভর করে? ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার বানানোর উপর নির্ভর করে। আরেকবার রিপিট, এই অ্যাসিটেটের রেজোনেন্স ফেরোক্সাইডের রেজোনেন্স, বলো কে স্টেবল বেশি? অ্যাসিটেট। তাহলে খারাপ নিউক্লিওফাইল এই তিনজনের মধ্যে এবারে তোমরা আমাকে অর্ডার করে দাও, ফেনক্সাইড, মিথক্সাইড, ফেনক্সাইড, অ্যাসিটেট, এদের মধ্যে অর্ডার কি হবে? নিউক্লিওফিলিসিটির অর্ডার। মিথক্সাইড বেস্ট, তারপরে ফেনক্সাইড, তারপরে অ্যাসিটেট। বইগুলো দেখবে তো এই প্রশ্নটা কতবার এসেছে, অনেকবার এসেছে। আশা করি নিউক্লিওফাইল, আমি নিউক্লিওফাইল এখানে কমপ্লিট করলাম, নিউক্লিওফাইল কমপ্লিট। নেক্সট চলে যাবো এবারে ইলেকট্রোফাইল। নাও নেক্সট, অনুষ্কা বুঝেছো? কতটা বুঝছো? পুরোটাই? কি হয়েছে তোমার, মন খারাপ আছে? কিছু একটা হয়েছে? দিন রাত থেকে ঘুমাওনি কেন? কি সর্বনাশ, এরকম করা যাবে না। না ঘুমালে শরীর ভালো থাকবে না কোনো। নাও নেক্সট ট্রেডিং করো ইলেকট্রোফাইল। কথা না কথা না কথা কথা। নেক্সট দেখো ইলেকট্রোফাইল। আচ্ছা, নিউক্লিওফাইলের ডেফিনেশনে কি বলেছিলাম? নিউক্লিয়াস লাভিং স্পিসিস। তাহলে বলো তো ইলেকট্রোফাইলের ডেফিনেশনে কি হওয়া উচিত? ইলেকট্রন লাভিং স্পিসিস। ডেফিনেশনে এই লাইনটাই লেখো, ইলেকট্রন লাভিং স্পিসিস, এরা হচ্ছে ইলেকট্রোফাইল। এবার আমি এক্সাম্পল দেখাই কারা ইলেকট্রোফাইল হয়। আমি প্রথম এক্সাম্পল লিখবো CH3+। যারা নিজেরা পজিটিভ তারা অলওয়েজ ইলেকট্রোফাইল হবেই, কারণ ওরা চায় ইলেকট্রন দিতে। এটা একটা ইলেকট্রোফাইল। তারপরে NO2 এর মাথায় প্লাস, এটা একটা ইলেকট্রোফাইল। এরকম ইলেকট্রোফাইল পৃথিবীতে প্রচুর আছে। এরা সবাই পজিটিভ চার্জ, এদের ইলেকট্রন দরকার, এরা ইলেকট্রন নিতে চায়, তাই এরা ইলেকট্রোফাইল। এবার এগুলো নিয়ে প্রবলেম নেই, তোমরা দেখলেই বুঝবে কারা কারা পজিটিভ চার্জ, তাদেরকে চোখ বন্ধ করে ইলেকট্রোফাইল বলবে। প্রবলেম হচ্ছে কিছু কিছু নিউট্রাল স্পিসিস আছে যাদেরও ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, তারাও ইলেকট্রোফাইল হয়, ওদেরকে আইডেন্টিফাই করা মুশকিল। ওগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, চলো। প্রথম এক্সাম্পল এবং বেস্ট এক্সাম্পল AlCl3। লেখো অ্যালুমিনিয়াম ট্রাইফ্লোরাইড। এটাও ইলেকট্রোফাইল, অথচ নিউট্রাল। নিউট্রালরাও ইলেকট্রোফাইল হয়, কেন হয় দেখো। বলতো অ্যালুমিনিয়ামের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে? তিনটে। তো অ্যালুমিনিয়ামের ভ্যালেন্স শেলে যদি তিনটে ইলেকট্রন থাকে, ক্লোরিন তো একটা একটা করে শেয়ার করে। বুঝো এবার, ক্লোরিন যদি একটা একটা করে শেয়ার করে, বলো অ্যালুমিনিয়ামের ভ্যালেন্স শেলে ইলেকট্রন দাঁড়ালো কটা? ছটা। তাহলে অ্যালুমিনিয়াম কি অক্টেট ফিল আপ করেছে? নেই। কটা ডেফিসিয়েন্সি আছে? দুটো। ওর ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, তাই ও অন্যের কাছ থেকে ইলেকট্রন দিতে চায়, ও ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল এভাবেও চেনা যায় যে অক্টেট ফিল আপ করেছে না করে। যদি অক্টেট ফিল আপ না করে, তুমি চোখ বন্ধ করে বলবে হ্যাঁ ও ইলেকট্রোফাইল হবে। বুঝেছো? সেম লজিক অ্যাপ্লাই করি। চলো BF3 ইলেকট্রোফাইল হবে না হবে না? হ্যাঁ হবে ইলেকট্রোফাইল। কেন হবে? কেন হবে? অক্টেট ডেফিসিয়েন্সি আছে, ইলেকট্রোফাইল হবে। ইভেন আগের দিন যারা যারা ছিলে, আচ্ছা আগের দিন যারা যারা ছিলে না একটু হাত তোলো। ও বাবা, মোস্ট অফ দ্য স্টুডেন্ট ছিল না, ঠিক আছে হাত নামাও। আগের দিন আমরা CH2 লিখে ডট ডট দিয়েছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইন্টারমিডিয়েট। আগের দিন বলেছিলাম কি নাম? মিথিলিন, বা এর নাম কার্বিন। এর নাম কার্বিন। আচ্ছা যদি আমি আজকে তোমাদের প্রশ্ন করি, কার্বিনের কাছে যে ডট ডট দিয়েছি, ডট ডটটা কি সিগনিফিক্যান্স সেটা আগের দিন বলেছিলাম। আজকে বলো তো, কার্বিনকে আমরা ইলেকট্রোফাইলের দলে ফেলবো না নিউক্লিওফাইলের দলে ফেলবো? সবাই বলে নিউক্লিওফাইলের দলে ফেলবো, ছাত্ররা বলে স্যার ডট ডট মানে তো লোন পেয়ার, তো নিউক্লিওফাইলে ফেলি। কিন্তু কিন্তু বলতো, কার্বিনের ভ্যালেন্স শেলে, কার্বনের ভ্যালেন্স শেলে টোটাল ইলেকট্রন গুণিত কটা আছে? চারটে না, ছটা আছে। এই বন্ড মানে তো দুটো ইলেকট্রন। এই বন্ড মানে, আমি কি তোমাদের কি ইলেকট্রনকে গোনা শেখাবো? না আরেকবার বলো, এই বন্ড মানে কটা ইলেকট্রন? দুটো। এই বন্ড মানে কটা? দুটো। এখানে এক এক দুই। টোটাল কার্বনের চারপাশে ইলেকট্রন কটা? তো ছটা যদি হয়, ওর এক্সেস ইলেকট্রন আছে?
না, ঘাটতি আছে, ডেফিসিয়েন্সি আছে। কটা? দুটো। একেও আমরা ইলেকট্রোফাইল বলি। ছাত্ররা এটা আসলে প্রায় 90% ছাত্র আমাকে অ্যান্সার দেয়, স্যার এটা নিউক্লিওফাইল। কেন? কি লোন পেয়ার আছে। এটা লোন পেয়ার না, ওর ইলেকট্রন ঘাটতি আছে। ঘাটতি কেন? অক্টেটে অক্টেট ফিল আপ নেই তো। হিরক, হিরক বলো, কার্বিন ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? ইলেকট্রোফাইল। কেন? ভালো উত্তর দিয়েছো। কি ডেফিসিয়েন্সি? ইলেকট্রন ডেফিসিয়েন্সি। ভেরি গুড, ইলেকট্রন ডেফিসিয়েন্সি। না, ওকে আমি চার্জ করি মাঝে মধ্যে, কিন্তু অ্যান্সার কিন্তু সঠিক দেয়, ও কখনো ভুল অ্যান্সার দেয়। ঠিক, তার মানে যে পড়া পারবে সে, তার অনেক কিছু মাপ। ও পড়া পারে, ও আবার ওকে ভিক্টরি দেখায়। পড়া পারলে তো ভিক্টরি সাইন দেখাবে। সোজা প্রশ্ন জিজ্ঞেস করেছি তার জন্য বাহাদুরি। হ্যাঁ, পারলে। এই ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল ক্লিয়ার একদম? দেখে চিনতে পারবো কারা ইলেকট্রোফাইল। এবারে আমি অ্যাকচুয়াল পোর্শনে ঢুকি, সাবস্টিটিউশন রিঅ্যাকশনে। বলো ডাউট। আগের পেজে চাই। তোমাদের যা যা ডাউট আছে আমাকে জিজ্ঞেস করবে, বলো। এটা অর্ডারটা একবার বলো। অর্ডার হচ্ছে মিথক্সাইড বেস্ট। হ্যাঁ, মিথক্সাইড বেস্ট। মিথক্সাইডের পরে চলে যাবে ফেনক্সাইড, তারপরে যাবে অ্যাসিটেট। অ্যাসিটেটকে সবচেয়ে খারাপ নিউক্লিওফাইল বলার কারণ কি? কারণ ও ইকুইভ্যালেন্ট রেজোনেন্স দেখায়। যদি ডেসক্রিপটিভে এই প্রশ্নটা আসে যে অ্যাসিটেট কেন সবচেয়ে খারাপ নিউক্লিওফাইল, তোমরা বলবে যে ওর ইকুইভ্যালেন্ট রেজোনেটিং স্ট্রাকচার আছে যেটা ওকে হাই স্টেবিলিটি দেয়, তাই ও চায় না ইলেকট্রন দিতে খারাপ নিউক্লিওফাইল। বুঝলাম? চলো এবার নেক্সট সেকশনে ঢুকি, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। স্টার্ট করো এটাকে দিয়ে CH3 CH3Cl দিলাও। CH3Cl এর নাম কি গো? CH3Cl এর নাম মিথাইল, হ্যাঁ, ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইডের মধ্যে অ্যারো দাও, অ্যারো দিয়ে লেখো অ্যাকোয়াস KOH। অ্যাকোয়াস KOH। এই রিঅ্যাকশনটা তোমরা ক্লাস 10 এ পড়েছো না? এবার প্রোডাক্ট বলো তাহলে কি? হ্যাঁ, ক্লাস 10 এ পড়েছো, প্রোডাক্ট জানা উচিত। CH3 অ্যান্সার হয় CH3OH প্লাস। এটা প্রোডাক্ট হয়। এই রিঅ্যাকশনটাকে সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলে, কারণ কি? Cl রিপ্লেস হয়েছে OH মাইনাস দিয়ে, তাই রিঅ্যাকশনটার নাম সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এবার বলো তো, যে সাবস্টিটিউট করলো, এই শুনবে ভালো করে, ভালো করে যদি শোনো না তাহলে বাড়িতে অর্ধেক পড়া তো এখানেই হয়ে যাবে। যে সাবস্টিটিউট করলো সে কে? OH মাইনাস। সে নিউক্লিওফাইল না ইলেকট্রোফাইল? কেন নিউক্লিওফাইল? ইলেকট্রোফাইল হওয়া উচিত। যে সাবস্টিটিউট করলো সে কে? OH মাইনাস। যে সাবস্টিটিউট করলো সে কে? OH মাইনাস। সে নিউক্লিওফাইল না ইলেকট্রোফাইল? শিওর একদম? আমার তো মনে হচ্ছে সে ইলেকট্রোফাইল। কেন? একদম নেগেটিভ চার্জ, এতক্ষণ তো এটাই বলে আসলাম। না, আমি কনফিউজ করার চেষ্টা করছিলাম। তার জন্য এই রিঅ্যাকশনটাকে স্পেশালি বলবো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তাহলে সাবস্টিটিউশন আবার দু রকমের হয়, কি রকম বুঝে গেছো? যদি নিউক্লিওফাইল আসে তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, যদি ইলেকট্রোফাইল আসে তবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। আমরা স্পেশালি পড়তে যাচ্ছি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। শিবন্তিনি বুঝেছো কেন এটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন? OH মাইনাস সাবস্টিটিউট করছে। OH মাইনাস যেহেতু নিউক্লিওফাইল তাই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এর নাম। এবারে আমরা এই রিঅ্যাকশনটার মেকানিজম দেখব। চলো লেখো মেকানিজম। মেকানিজম মানে ওর পাথ স্টাডি করব, রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি কিভাবে হয় পাথ স্টাডি করব। মেকানিজমের আন্ডারে, এই কথা না, মেকানিজমের আন্ডারে লেখো স্টেপ 1। রিঅ্যাকশনটা দুটো স্টেপে হয়। স্টেপ 1, প্রথম স্টেপে কি হয়? মিথাইল ক্লোরাইড, বলে দিলে আমি প্রথমে বলে রাখি এই পোর্শনটা কঠিন পোর্শন। কঠিন মানে বুঝতে কষ্ট আছে, টাকাও ভালো করে অ্যাটেনশন। এই খোঁজাখুঁজি করে কার্বন আর ক্লোরিনের মধ্যে এই যে বন্ড,
এই বন্ড সিগমা বন্ড না পাই বন্ড? সিগমা। ভাবো যখন সাবস্টিটিউশন করতে হবে আমাকে এই বন্ডটা ভাঙতে হবে, বন্ডটাকে ডিসোসিয়েট করতে হবে, তাহলে কি দরকার? তার জন্য এনার্জি দরকার। আমরা ওর মধ্যে বাইরে থেকে এনার্জি দেব, এনার্জি দিলে এই বন্ডটা ভাঙবে। এবং মনে রাখো বন্ড কিন্তু একবারে ভাঙে না, বন্ড ধীরে 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 ভাঙে। তো ওই সিচুয়েশনটা আমরা বোর্ডে কিভাবে আঁকছি দেখো, আমি বন্ডটা ভাঙার পাথ স্টাডি করছি। কিভাবে? আগে আমি লিখবো তারপর তোমরা লিখবে। আমরা এটাকে লিখবো এরকম ভাবে, কার্বন ডট 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 দিয়ে সিএল লিখবো, ডেল মাইনাস ডেল প্লাস, এর সাথে তিনটে হাইড্রোজেন আছে, এরকম লেখার কারণ বোঝো। এই ডট 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 দিয়ে কি বোঝাচ্ছে জানো? বন্ডটা আস্তে 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 ব্রেক করছে। যদি বিষয়টা একটা এনার্জিতে ফেলি তাহলে মাথায় আরো তাড়াতাড়ি ঢুকবে। সবাই অ্যাটেনশন দিও বোর্ডের দিকে। আমি করছি কি, এনার্জি ডায়াগ্রাম দিয়ে এই ডিসোসিয়েশনটাকে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা তার আগে সবচেয়ে বড় সমস্যা কি, আমাদের তো কাইনেটিক্স হয়নি। 12 একটা চ্যাপ্টার আছে কাইনেটিক্স, সেখানে যদি ওইটা পড়া হতো তাহলে তোমরা বুঝতে পারতে রিয়াকশন হওয়ার জন্য এনার্জির কিরকম ফাংশন। আমি গল্পটা এরকম ভাবে করি। ধরা যাক উম, ধরা যাক আমি একটা একটা পেপার নিলাম, হ্যাঁ এই তাকাও বোর্ডের দিকে। একটা পেপার নিলাম, একটা কাগজ নিলাম, কাগজের মধ্যে যদি আগুন লাগিয়ে দিই তাহলে কি হবে? কাগজে আগুন লাগিয়ে দিলে পুড়ে যাবে। এবার পুড়ে যাওয়াটা তো আমাদের ভাষায় বলি, সাইন্টিফিক কমিউনিটিতে ওটাকে কি বলবো? কম্বাশন। কম্বাশন মানে কি? রিয়াকশন উইথ অক্সিজেন। তো ব্যাপারটা এইভাবে ভাবি, পেপার মানে কম্পাউন্ডস অফ কার্বন এন্ড হাইড্রোজেন, পুড়িয়ে দিচ্ছি মানে অক্সিজেন দিলাম। আমি ভ্যালেন্সি স্যাটিসফাই করাইনি, আমি বলছি পেপার মানে কার্বন আর হাইড্রোজেন আছে সাপোজ, আর পুড়িয়ে দিলাম মানে কার সাথে রিয়াকশন করলাম? অক্সিজেন। রিয়াকশন করলে ও যখন পুড়ে যাবে তোমরা জানো সবাই যে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার ভেপার ফর্ম করবে, এই তো ব্যাপারটা। এখন ভাবো আমার এই ঘরে অক্সিজেন আছে, তোমরা খাতা নিয়ে বসে লিখছো, পেপার আছে, তাহলে অক্সিজেনের সাথে তোমাদের খাতার কন্ট্যাক্ট তো ঘরে হচ্ছে, পুড়ছে না কেন? কোন এনার্জিটা পাচ্ছে না? হিটটা পাচ্ছে না। পুড়িয়ে দিতে গেলে তো আমি তো দেশলাই দিয়ে আগুন জ্বালিয়ে দেবো। এইভাবে ভাবি, তার মানে যে কোনো রিয়াকশন হতে গেলে একটা মিনিমাম এনার্জি লাগে, যে এনার্জিটা না পেলে ও রিয়াকশন করে না। অর্থাৎ ওই যে মিনিমাম এনার্জি লাগে বললাম না, ওই এনার্জিটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি। লাইনগুলো শুনবে, মনে রাখতে হবে কি এনার্জি বললাম। তাহলে যে কোনো রিয়াকশন ঘটাতে গেলে আমাদের একটা মিনিমাম অ্যাক্টিভেশন এনার্জি দিতে হয়। অর্থাৎ যে স্পিসিসটাকে রিয়াকশন করাতে চাই তাকে এনার্জি দিতে হয়, এনার্জি দিলে ও হাই এনার্জি লেভেলে যাবে। যেতে যেতে ম্যাক্সিমাম যে জায়গা রিচ করলে ও এলিজিবল ফর প্রোডাক্ট ফরমেশন, ওই জায়গাটাকে বলে ট্রানজিশন স্টেট। গ্রাফ দিয়ে ব্যাপারটা বোঝাই। ধরা যাক আমি রিয়াকশনটা স্টার্ট করছি মিথাইল ক্লোরাইডকে নিয়ে, তার এনার্জি লেভেল হচ্ছে এটা। এবার আমি একে রিয়াকশন করাতে চাই, তোমরা বুঝে গেছো ওকে একটা মিনিমাম এনার্জি না দিলে রিয়াকশন স্টার্ট হবে না। তো আমরা ওকে এনার্জি দেওয়া শুরু করলাম, ওর এনার্জি আস্তে 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 বাড়তে শুরু করলো, রিয়াকশনটা এগোচ্ছে, ওর এনার্জি আস্তে 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 বাড়ছে। বাড়তে বাড়তে আমি ধরে নিলাম এই এনার্জি লেভেলটা হচ্ছে ওর ম্যাক্সিমাম এনার্জি লেভেল। আমি ওকে এনার্জি দিতে 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 যখন এই জায়গায় পৌঁছে দেব ওই সময় ও ট্রান্সফার হয়ে যাবে ইনটু দ্য প্রোডাক্ট। মাথায় ঢুকছে জিনিসটা? এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা নাম দিচ্ছি ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট মানে এই জায়গায় আসার পর ও এবার এলিজিবল প্রোডাক্টে আসতে। আর এই জিনিসটাকে এই পর্যন্ত পৌঁছে দিতে আমি যতটুকু এনার্জি দিলাম ওই এনার্জিটাকে বলে অ্যাক্টিভেশন এনার্জি। মানে ওই ট্রানজিশন স্টেটে আগুনটা লাগবে, ট্রানজিশন স্টেটে আগুনটা, আগুনটা তুমি দিলে, আগুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে ও এই পর্যন্ত পৌঁছে গেল, ওর এনার্জি বেড়ে গেল, এবারও এলিজিবল প্রোডাক্টে যাওয়ার জন্য। তুমি যদি এই এনার্জিটা ওকে সাপ্লাই না করো ও জীবনে প্রোডাক্টে যাবে না। যে কারণে কিন্তু তোমাদের কাগজ এমনিতে পড়ে না। বুঝেছো কেন পড়ে না? এটাকে আমরা বলি এনার্জি বেরিয়ার। এনার্জি বেরিয়ারটাকে যদি ক্রস করে দিই, যেমন আমরা আমাদেরকে আগুন লাগিয়ে দিলে আমরা পুড়ে যাবো না, কিন্তু এমনি পুড়ছি কি, ওই জন্য এনার্জি বেরিয়ার ক্রস করতে পারছি না। এবারে এই যে ট্রানজিশন স্টেট, বোর্ডের দিকে তাকাও, এই ট্রানজিশন স্টেটটাকে আমরা লিখছি CH3 ডট 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 Cl ডেল নেগেটিভ ডেল পজিটিভ। আশা করি ট্রানজিশন স্টেট খানিকটা ক্লিয়ার। এটা ওর ম্যাক্সিমাম এনার্জি লেভেল, যে এনার্জি লেভেলে পৌঁছে দিলে ও প্রোডাক্টে যাওয়ার জন্য এলিজিবিলিটি পায়।
এবার নেক্সট আগের পেজে আবার ফিরলাম। বলতো এই জিনিসটার নাম কি দেবো এবারে আমি? ট্রানজিশন স্টেট। এবং একে ট্রানজিশন স্টেট পর্যন্ত পৌঁছে দিতে মিনিমাম যে এনার্জি লাগলো তার কি নাম? অ্যাক্টিভেশন এনার্জি। এই দুটো আগে মাথায় ঢোকাও, দুটো নাম, একটা অ্যাক্টিভেশন এনার্জি, একটা ট্রানজিশন স্টেট। কোনটা অ্যাক্টিভেশন এনার্জি, কোনটা ট্রানজিশন স্টেট? দেওয়া হয় ট্রানজিশন স্টেটে নিয়ে যাওয়ার জন্য, ওটার নাম অ্যাক্টিভেশন এনার্জি। ফাইন, এবার অ্যাটেনশন। ট্রানজিশন স্টেটে যেই গেল এবারও এলিজিবল, সিএল মাইনাসটা ওকে ছেড়ে চলে গেল। সিএল মাইনাস যদি চলে যায়, মনে মনে ভাবি সিএল মাইনাস চলে গেল, পড়ে গে থাকলো সিএইচ3 প্লাস, ব্যাস একটা ইন্টারমিডিয়েট বানিয়ে ফেললাম, স্টেপ 1। এখনো প্রোডাক্টে আসেনি, কেবল ইন্টারমিডিয়েটে পৌঁছলাম। তাহলে তোমরা বলবে যে এই রিঅ্যাকশনটা স্টেপ 1 এ CH3Cl প্রথমে ট্রানজিশন স্টেটে যায়, Cl মাইনাস বেরিয়ে যায়, তারপরে একটা ইন্টারমিডিয়েট তৈরি করে। কোন ইন্টারমিডিয়েট? কার্বোক্যাটায়ন CH3 প্লাস। এবার চলে এসো স্টেপ 2। তার আগে আমি এই পেজে গ্রাফটা বোঝাই। ট্রানজিশন স্টেট থেকে যেই মাত্র ও ইন্টারমিডিয়েট বানালো, ও খানিকটা নিচে নামবে, খুব বেশি নিচে নামাবো না। বলতো খুব বেশি নিচে কেন নামাইনি? কারণ ইন্টারমিডিয়েট, আগের দিন যারা ক্লাসে ছিল তারা জানো, ইন্টারমিডিয়েট স্টেবল না আনস্টেবল? আনস্টেবল মানে কিন্তু ওর এনার্জি হাই, লো না, তাই খুব নিচে নামানো যাবে না, মোটামুটি একটু নিচে নামাও, এটা ইন্টারমিডিয়েট। স্টেপ 1 এখান থেকে গিয়ে এখানে শেষ। এবার স্টেপ 2। স্টেপ 2 তে কি হয়? স্টেপ 2 তে প্রোডাক্টে যাবে। কিভাবে যাবে দেখো, প্রথমে CH3 প্লাস ছিল, লেখো CH3 প্লাস, তার সাথে আমরা নিউক্লিওফাইল আনলাম। মিডিয়ামে OH মাইনাস ছিল, এবার OH মাইনাস দেখছে কি সি ক্যাটায়ন প্রেজেন্ট ও OH মাইনাস, এই OH মাইনাস এবার এর সাথে গিয়ে নিউক্লিওফিলিক অ্যাটাক করবে, করে প্রোডাক্ট বানাবে। এখানেও একই গল্প, প্রোডাক্ট আবার একবারে হবে না, ট্রানজিশন স্টেট হয়ে তারপর প্রোডাক্টে যাও। এখানকার ট্রানজিশন স্টেট দেখে নাও কেমন দেখতে। CH3C ডট 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 করো, OH করো, ডেল নেগেটিভ করো, ডেল পজিটিভ করো, এটা আরেকটা ট্রানজিশনাল স্টেট। ফাইনাল প্রোডাক্ট লেখো CH3OH। বন্ড ব্রেকিং হোক, বন্ড মেকিং হোক, ট্রানজিশন স্টেট দিয়েই এটা হতে হবে। তাহলে কবার ট্রানজিশন স্টেট বানালাম? দুবার। কখন কখন? একবার বন্ড ভাঙার সময়, আরেকবার বন্ড ফর্মেশনের সময়। এবার ছবিটা আরেকবার বানাই। নেক্সট আবার ওর এনার্জি স্লাইড বাড়বে, বেড়ে আরেকটা ট্রানজিশন স্টেট ফর্ম করার পরে ও ফাইনালি প্রোডাক্টে পৌঁছবে। তোমরা এই জায়গাটা লিখে নাও, CH3 ডট 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 OH ডেল নেগেটিভ ডেল পজিটিভ, এটা একটা ট্রানজিশন স্টেট। এই যে গ্রাফটা, এই গ্রাফটা ভালো করে স্টাডি করবে, এই গ্রাফটা পরীক্ষা আসবে। এটাকে বলা হয় এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। লিখে নাও এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। আগে পিছিয়ে যাবো, দেখো ঠিক আছে? হ্যাঁ লেখো লেখো লেখো, গ্রাফে দাঁড়া, আগে এটা সবার লেখা হোক। এটা লেখা শেষ সবার? সরাবো? সরাবো না, আচ্ছা। গ্রাফটা শেষ, বলা শেষ সবার? না দেখো, এবার যে যে বিষয় গ্রাফ থেকে লক্ষ্য রাখা উচিত, আমরা রিয়াক্ট্যান্টে ছিলাম, প্রোডাক্টে পৌঁছলাম, কটা ট্রানজিশন স্টেট দিয়ে গেলাম? দুটো। আর মাঝখানে যেটা তৈরি হয়েছিল সেটা কি? একটা ইন্টারমিডিয়েট। তোমরা গ্রাফটা আঁকার সময় ভালো করে লক্ষ্য করে দেখবে, প্রথম টিএস এর হাইট আর দ্বিতীয় টিএস এর হাইট আমি কিন্তু সেম রাখিনি। কোনটা কম রেখেছি জানো?
সেকেন্ডটা কম রেখেছি, প্রথমটা বেশি রেখেছি। এই হাইটটা কিন্তু মেনটেন করবে। কেন এরকম করেছি বলি বোর্ডের দিকে। আমরা প্রথম স্টেপে যখন বন্ড ভেঙেছিলাম, তোমরা এর উপরে লিখে নাও স্লো স্টেপ। বন্ড ব্রেকিং সব সময় হয় স্লো, স্লো হয় কারণ বন্ডটা ভাঙতে হচ্ছে। আর ইন্টারমিডিয়েট যখন একবার তৈরি হয়, আগের দিন যারা ক্লাসে ছিলে তারা জানো ইন্টারমিডিয়েটের লাইফ টাইম কেমন বলেছিলাম বলতো, খুবই কম। তার মানে ইন্টারমিডিয়েট তৈরি হওয়ার পর ও বেশিক্ষণ ওয়েট করে না, ও ফটাফট প্রোডাক্টে যায়। তার মানে পরের স্টেপটা হয় ফার্স্ট। তাই যখনই তুমি টিএস বানাবে, ট্রানজিশন স্টেট বানাবে, যে স্টেট ফ্লো তার হাইট হয় অনেক বেশি, যে স্টেট ফাস্ট তার হাইট হয় কম। কোনোদিন বইতে যদি ধরো পরীক্ষা যদি আঁকতে দেয় এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আঁকো, তুমি প্রথম হাইট হাই রাখবে, দ্বিতীয় হাইট লো রাখবে। এরকম প্রশ্ন আমি দেখেছিলাম, অ্যাটেনশন দাও, এমসিকিউ তে এরকম প্রশ্ন দেয়। চারটা গ্রাফ দেবে, ধরা যাক এরকম একটা গ্রাফ দিয়ে বললো এই গ্রাফটা এক্সিস্ট করবে, অ্যান্সার কি হবে? না, এই গ্রাফ এক্সিস্ট করবে না, এই গ্রাফ ইললজিক্যাল গ্রাফ। বলতো কেন ইললজিক্যাল? প্রথমটার হাইট রেখেছি কম, পরেরটা হাইট রেখেছি বেশি, এটা কোনোদিন সম্ভব না, কারণ কার্বোক্যাটায়ন যদি হয় সে তাড়াতাড়ি প্রোডাক্টে যাবে। বুঝে গেছি? আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন, অ্যাটেনশন দাও, অ্যাটেনশন দাও। এই যে রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্ট, দেখেছো কাকে নিচে রেখেছি? প্রোডাক্টকে। এটার কিন্তু কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নেই। যদি দেখা যায় রিয়াক্ট্যান্টের থেকে প্রোডাক্ট নিচে, তাহলে বুঝতে হবে রিয়াক্ট্যান্ট প্রোডাক্টে যাওয়ার সময় এনার্জি লস করেছে, ওটা এক্সোথার্মিক রিয়াকশনকে বোঝায়। আর যদি গ্রাফটা আমি এই জায়গায় শেষ করতাম, তার মানে রিয়াক্ট্যান্টের থেকে প্রোডাক্ট উঁচুতে থাকতো, সেটা হিট অ্যাবজর্ব করেছে, এন্ডোথার্মিক রিয়াকশনকে বোঝায়। তার মানে গ্রাফ থেকে আমরা বুঝতে পারি রিয়াকশন এক্সোথার্মিক কোনটা, এন্ডোথার্মিক কোনটা। বলো কোনটা এক্সো কোনটা এন্ডো? যদি প্রোডাক্ট থাকে রিয়াক্ট্যান্টের নিচে তাহলে বুঝতে হবে এক্সো, আর যদি প্রোডাক্ট থাকে উপরে তবে বুঝতে হবে এন্ডো থাকবে। মাথায় ঢুকছে? বলো কখন এন্ডো কখন এক্সো? প্রোডাক্ট থাকবে নিচে তখন এক্সোথার্মিক, প্রোডাক্ট যাবে উপরে তখন এন্ডোথার্মিক। দুটো পয়েন্ট বলে দিলাম, এটা মাথায় রেখো। পয়েন্ট নাম্বার 3। হ্যাঁ বলো বলো। এনার্জি রিলিজ করেছে, রিলিজ করেছে বলে তো নিচে নেমে গেছে। বুঝলাম। নেক্সট পয়েন্ট বোর্ডের দিকে। এই যে দুটো স্টেপ, একটা স্লো স্টেপ একটা ফাস্ট স্টেপ, এখন যদি তোমাদেরকে বলি ওভারঅল রিয়াকশনটাকে আমি চাইছিলাম তাড়াতাড়ি হোক, বলতো স্টেপ 1 স্টেপ 2 কোনটাকে কন্ট্রোল করা উচিত রিয়াকশনটাকে তাড়াতাড়ি করানোর জন্য? হ্যাঁ, স্টেপ 1। কেন? ওটা স্লো। এটাকে যদি আমি চাই ফাস্ট করতে চাই তবেই তো রিয়াকশন ফাস্ট হবে। এটাতে কিন্তু আমার কিছু করার নেই। বলতো কেন করার নেই? অটোমেটিক্যালি ফাস্ট, ওটা ফাস্ট হবেই। এই জন্য আমরা একটা টার্ম বলি, তোমার টার্মটা লেখো, স্লোয়েস্ট স্টেপ ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ। বলছি রেট ডিটারমিনিং স্টেপ মানে রেটটাকে ডিটারমিন করব, মানে রিঅ্যাকশনটার রেট কিরকম হবে, রেট অফ রিঅ্যাকশন, রিঅ্যাকশনটা স্লো হবে না ফাস্ট হবে, সেটা ডিসাইড হয় বাই দ্য স্লো স্টেপ। তাহলে কোন স্টেপ দিয়ে রেট ডিটারমিন করে গো? স্লো স্টেপ দিয়ে। কেন স্লো স্টেপ দিয়ে করে? ওটাই আমি কন্ট্রোল করতে পারি, এটাকে আমার কন্ট্রোল করার কিছু নেই। এবারে যখন তোমাদেরকে আমি ইকুইলিব্রিয়াম পড়াবো, এখন তো ইকুইলিব্রিয়াম হয়নি ফলে হজম করে নিও, যখন ইকুইলিব্রিয়াম পড়াবো তখন দেখাবো rate of a reaction, লিখে নাও একটা ফর্মুলা, rate of a reaction is directly proportional to the reactant of this reactant species। এইভাবে লেখো, rate is proportional to the concentration of reactant species, concentration of the reactant species। রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন যদি বাড়াও রেট বাড়বে, কনসেন্ট্রেশন যদি কমাও রেট কমবে। মাথায় ঢুকছে? এবার বোর্ডের দিকে আবার, এই রিঅ্যাকশন রেট কার উপর ডিপেন্ড করবে? কনসেন্ট্রেশন অফ দা রিঅ্যাক্ট্যান্ট। এবার আবার বোর্ডের দিকে, আবার বোর্ডের দিকে ছোট করলাম। তোমরা অলরেডি দেখে নিয়েছো রিঅ্যাকশনটা দুটো স্টেপে হলেও রেট একটা স্টেপের উপর ডিপেন্ড করছে। কোন স্টেপ? স্লো স্টেপ, মানে স্টেপ 1। আর সেই স্টেপে কজন রিঅ্যাক্ট্যান্ট আছে দেখো তো? না দুজন, না একজন। OH মাইনাস তো পরের স্টেপে ইউজ হচ্ছে, প্রথম স্টেপে কি OH মাইনাস ইউজ হচ্ছে না? তার মানে আমি যদি বলি রিঅ্যাকশনটা রেট প্রপোর্শনাল টু দা কনসেন্ট্রেশন অফ CH3Cl, কয়জনের উপর নির্ভর করছে? একজন না দুজন? একজন। একজনের উপর নির্ভর করলে এই রিঅ্যাকশনটাকে বলা হয় ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। এটা পড়বো কাইনেটিক্সে 12 এ। কিন্তু আপাতত মনে রাখি যে কোন রিঅ্যাকশনের রেট যদি
মাত্র একজনের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে ওই রিয়াকশনটার নাম ফার্স্ট অর্ডার রিয়াকশন। যদি দুজনের উপর ডিপেন্ড করতো কি বলতাম সেকেন্ড অর্ডার, তিনজনের উপরে করলে থার্ড অর্ডার, এইভাবে রিয়াকশনে অর্ডার হয়। তাহলে এই রিয়াকশন সম্পর্কে কি কি ইনফরমেশন দিলাম? রিয়াকশনটার দুটো স্টেপ, একটা স্লো স্টেপ একটা ফাস্ট স্টেপ। রেট একজনের উপর ডিপেন্ড করে কারণ স্লো স্টেপে একজন আছে, তাই রিয়াকশনটার নাম কি দিয়েছি ফার্স্ট অর্ডার রিয়াকশন। এবার এত কিছু পড়লাম, পড়ে রিয়াকশনটাকে আমরা ডেজিগনেট করব আজকের পর থেকে অ্যাজ SN1 রিয়াকশন। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। SN1 বলার কারণ বলি এবার। রিয়াকশনটা সাবস্টিটিউশন না এলিমিনেশন? সাবস্টিটিউশনের জন্য নিয়েছি এস। সাবস্টিটিউট কে হচ্ছে নিউক্লিওফাইল না ইলেকট্রোফাইল? নিউক্লিওফাইল, তার জন্য নিয়েছি এন। আর রিঅ্যাকশনটার অর্ডার কত, ফার্স্ট অর্ডার না সেকেন্ড অর্ডার? ফার্স্ট অর্ডার, তার জন্য নিয়েছি 1। SN1 এর সিগনিফিকেন্স লোকে জানতে চায়, এই SN1 মানে কি সবাই বলতে হবে। হ্যাঁ, এন ফর নিউক্লিওফাইল। রিঅ্যাকশনটা যেহেতু নিউক্লিওফাইলরাই করছে তাই ওটা এন। SN1 এর সিগনিফিকেন্স বলতে হবে প্রত্যেকটা টার্মের, এস কি এন কি 1 কি। এন ফর সাবস্টিটিউশন, এন ফর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, 1 ফর ফার্স্ট অর্ডার। এবার পরীক্ষার প্রশ্নটা আসবে উল্টো। উল্টো মানে ওরা বলবে ডিফাইন SN1 রিঅ্যাকশন বা রাইট ডাউন মেকানিজম অফ SN1 রিঅ্যাকশন। সব করতে হবে। যদি বলে রাইট ডাউন দা মেকানিজম, ছবির মতো করে মাথায় রাখবো। এক, SN1 মানে হচ্ছে দুটো স্টেপ রিঅ্যাকশন। দেখো আমি গল্পের মতন বলি, তাকাও। SN1 মানে টু স্টেপ রিঅ্যাকশন। ফার্স্ট স্টেপে কার্বোক্যাটায়ন হয়, সেকেন্ড স্টেপে কার্বোক্যাটায়নটা প্রোডাক্ট দেয়। রিঅ্যাকশনের যে দুটো স্টেপ তার মধ্যে প্রথম স্টেপটা ছিল স্লো। এইভাবে বাড়িতে নিজে নিজে পড়বে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে নিজে সেমিনার দেবে, আয়নার সামনে দাঁড়াবে, তত তোমার SN1 পড়া হয়ে গেল। তুমি এবার নিজেকে বলবে চলো আমি SN1 এর প্রেজেন্টেশন দিই। আমি তোমাদেরকে আজকে SN1 পড়ালাম, কোথাও দেখছে বই খোলা আছে? কোথাও বই খোলা আছে? নিউক্লিওফাইল পড়িয়েছি, বই খোলা আছে? কেমন করে পড়িয়েছি? অভ্যেস। এই অভ্যেসটা আমার একদিনে হয়নি, বাড়িতে এতবার পড়বে যাতে নিজে নিজে দাঁড়িয়ে থেকে সাবস্টিটিউশন পড়াতে পারো। যদি পারো তাহলে ভাববে তোমার প্রিপারেশন কোনোদিনই প্রবলেমেটিক হবে না, তুমি সব পারবে।